হেলথ কেয়ারে আপনারা কি করছেন? মেনলি ডিভাইস, ইকুইপমেন্ট এবং কিছু এসেনশিয়াল কনজিউমেবল প্রোডাক্ট। বাংলাদেশের মার্কেট সাইজটা কেমন? $, প্রায় 600 থেকে 620 মিলিয়ন। মেডিকেল ডিভাইসের কোনো পলিসি তৈরি করা হয়নি। আমরা কেন ঝুঁকির মুখে? যখন ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্ট করা হচ্ছে তখন তার কাস্টমস ডিউটি লোয়ার, হাই ডিউটি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার কস্ট বেড়ে যাচ্ছে। কোনো উদ্যোক্তা নিজে তৈরি করে মেড ইন চায়না লিখছে, কারণ মেড ইন বাংলাদেশ কথাটা গ্রাহকের বিশ্বস্ততা পাচ্ছে না। স্থানীয় উদ্যোক্তারা কত পার্সেন্ট মিট করছেন? 15% মিট হচ্ছে। এক্সপোর্ট করছেন কোথায়? নেপালে আচ্ছা, আর ইউএসএ। আপনি আসলে কিভাবে উদ্যোক্তা হলেন? একজন পুরুষের থেকে একজন নারী খুব ভালো ম্যানেজার। শুরুটা কিভাবে করলেন? টাকা পাইলেন কোথায়? শুরুর বিনিয়োগটা 25 লাখ। আপনি এখানে কি ধরনের প্রবলেম ফেস করেছেন? প্রথম হয়েছে যে আসলে আমাকে তো একজন বলেছিল যে আপনি তো আমার নাতনির বয়সে কি ব্যবসা করবেন আপনি কি উদ্যোক্তা হিসেবে নিজেকে সফল মনে করেন? অবশ্যই। বাংলাদেশে মেয়েরা যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনার কি মেসেজ? পরিকল্পনা ছাড়া কোনো কাজে হাত না দেওয়া। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমরা আজকে আলোচনা করব বাংলাদেশে মেডিকেল ডিভাইস এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তৈরির একজন সফল উদ্যোক্তা প্রমিক্সো গ্রুপের চেয়ারপারসন মিস মৌসুমী ইসলামের সঙ্গে। দর্শক, বাংলাদেশে মেডিকেল সেক্টরে আমরা যদি পার্টিকুলারলি ফার্মাসিউটিক্যালস বলি, বাংলাদেশ সফল একটা কেস যে 98% ওষুধই আসলে লোকাল কোম্পানি মিটিয়েছে। সো হেলথ সেক্টর অনেক এক্সপ্যান্ড করেছে, অনেক হসপিটাল, ক্লিনিক্স, ডায়াগনস্টিক সেন্টার্স, এটা অ্যাক্রস দ্য কান্ট্রি আমরা কিন্তু দেখছি। গত 2 দশকে এরকম প্রাইভেট সেক্টরে কিন্তু হেলথ কেয়ার অনেক এক্সপ্যান্ড করেছে। তো কোয়ালিটি ইজ ডিফারেন্ট, বাট অনেক এক্সপ্যান্ড করেছে, আমরা সেটা জানি। কিন্তু মেডিকেল ডিভাইস আমরা দর্শক, এই যে প্রতিটা হসপিটালেই কিন্তু প্রচুর ধরনের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট বা ডিভাইস এগুলো প্রয়োজন হয়। তো এগুলো আসলে আমাদের এই যে স্থানীয় যে উদ্যোক্তারা আছেন, তো সেরকম উদ্যোক্তাদের মধ্যে পায়োনিয়ার বলা যেতে পারে যে মিস মৌসুমী ইসলাম। উনি মহিলা উদ্যোক্তা হিসাবে সেখানে সফলতা দেখিয়েছেন। তো আমরা আসলে এই সেক্টরের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং আসলে বাস্তবতা, তো এগুলো নিয়ে আলোচনা করব এবং দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করব। সো মৌসুমী ইসলাম, আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ। এই যে আমি যদি প্রথমেই একটু বলি যে আপনার গ্রুপ কি বিজনেস করে, খুব সংক্ষেপে বলবেন। প্রমিক্সো গ্রুপ মেনলি হেলথ কেয়ার বেশি রিপ্রেজেন্ট করে, বাট কিছু কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং এবং মেরিটাইম বিজনেস রয়েছে, মেরিটাইম কনসালটেন্সি আছে। ওকে, হেলথ কেয়ারে আপনারা কি করছেন? হেলথ কেয়ারে আমরা মেনলি ডিভাইস, ইকুইপমেন্ট এবং কিছু এসেনশিয়াল কনজিউমেবল প্রোডাক্ট আমরা এখানে প্রডিউস করছি। এই ডিভাইসগুলো কিছু যদি নাম বলেন যে আপনারা কি তৈরি করছেন এখন? ডিভাইসগুলো লাইক আইসিইউ বেড, ওটি টেবিল, ওটি লাইট, নেবুলাইজার, ইয়ার ম্যাট্রেস, এরকম অনেক ধরনের ডিভাইস আমরা তৈরি করছি। প্রায় 250টার মতন ডিভাইস আমরা এখানে তৈরি করি। ওকে, এই যে আপনার এই যে মেডিকেল ডিভাইস অ্যান্ড ইকুইপমেন্টের বাংলাদেশের মার্কেট সাইজটা কেমন? এটা এই মুহূর্তে মার্কেট সাইজ $, ধরেন প্রায় 600 থেকে 620 মিলিয়ন। আচ্ছা, এইটা 2026-এ এটা প্রায় 820 যাওয়ার কথা। যে ধরনের আমাদের সিএজিআর আগাচ্ছে সেটা সেরকম হবে। আচ্ছা, তো সেটা রাইট। আপনার এটা $700-800 মিলিয়ন, মানে এগুলো মানে 8-9 হাজার কোটি টাকা আমরা যদি বাংলাদেশি টাকায় সেটা কনভার্ট করি। তো এই যে 8-9 হাজার কোটি টাকার মার্কেট, এটা কি আমাদের লোকাল যারা, এই যে আপনারা যারা তৈরি করছেন ম্যানুফ্যাকচারার্স, আপনারা কতটা এখানে মিট করতে পারছেন, আর এখানে আমদানির উপরে নির্ভরশীলতা কেমন? দেখুন, যে কোনো দেশের যখন হোম গ্রোন কোনো
ইন্ডাস্ট্রি নতুনভাবে ডেভেলপ করে তখন কিছু প্রসিডিওর গভর্নমেন্টের পক্ষ থেকে থাকে, একাডেমিয়ার পক্ষ থেকে থাকে, অ্যান্ড ইন্ডাস্ট্রি স্বয়ং সেটা দেয়। তো আমাদের যেটা হয়েছে, আমাদের ওষুধ শিল্প 98% কাভার করছে। আমরা যদি এখানে উদাহরণ হিসেবে বলতে চাই, তাহলে 1950 সালে এটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি যারা প্রথমে বাংলাদেশে এটি প্রডিউস করা শুরু করেছিল। দেন 1958 সালে স্কয়ার প্রথম শুরু করে। দেন 1982 সালে এটি একটি অর্ডিন্যান্স গভর্নমেন্টের পক্ষ থেকে জারি করে এটা এখন একটা রেগুলেটরি ইকোসিস্টেমে দাঁড়িয়ে গিয়েছে এবং প্রাইভেট সেক্টরকে ওপেন করেছে বা পলিসি দিয়েছে এবং এক্সপোর্ট স্টার্ট আপ হয়ে গিয়েছিল ওই সময়। এখন এই ইন্ডাস্ট্রিটা মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রি এখনো মেডিকেল ডিভাইসের কোনো পলিসি তৈরি করা হয়নি। এই পলিসি দরকার এবং গভর্নমেন্টের যে লোকাল যে প্রেফারেন্স যে এটা আছে, পলিসিটা রয়েছে, সেটাও এখনো আমরা অ্যাডপ্ট করতে পারিনি। সেক্ষেত্রে কি হচ্ছে, গভর্নমেন্টের যে প্রকিউরমেন্ট অথরিটি তারা কিন্তু বৈধতার সাথে সেটি ক্রয় করতে পারছে না এবং প্রেফারেন্স দিতে পারছে না, কারণ ওর পলিসির মধ্যে কিন্তু এটা কভার করছে না। আর পাশাপাশি আমাদের যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থা আমরা কিন্তু ওই ঝুঁকিটা নিতে পারছি না। সো গভর্নমেন্ট প্রকিউরমেন্টে আমরা যারা ইন্ডাস্ট্রি দিয়েছি তারা একটা বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছি। আদার হ্যান্ড, এটা যেহেতু সম্পূর্ণ ইম্পোর্ট ওরিয়েন্টেড একটি ইন্ডাস্ট্রি, সেখানে আমরা বড় চ্যালেঞ্জ নিয়ে এটা ইম্পোর্ট সাবস্টিটিউট একটি প্রোডাক্ট তৈরি করছি, যেখানে আমাদের চ্যালেঞ্জ অগণিত। আমাদের ভ্যালিডেশন করার জন্যে এক্সপার্ট নাই। আমাদের একাডেমিয়া যে থিওরিগুলো করাচ্ছে, যেগুলো পড়াচ্ছে, যে কারিকুলামগুলো রয়েছে, সেখানে ইন্ডাস্ট্রি কি চাচ্ছে সে জায়গায় কিন্তু ডুয়েল কোনো ব্যবস্থা নাই। তাহলে ডুয়েল ব্যবস্থা না থাকলে যে ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার জন্য সঠিক কারিকুলামটা পাচ্ছে না। সো আমার মানে ডুয়েল ব্যবস্থা মিন্স কারিকুলামটা আমার থিওরি বেস, সেটি এখন যে ইঞ্জিনিয়ার বের হচ্ছে তাকে তো প্রোডাক্টে ভ্যালিডেশন করতে হবে, তাকে তো প্রোডাক্টটাকে সার্টিফাই করতে হবে, কিন্তু ওই জিনিসটা কিন্তু তৈরি করার জন্য কারিকুলামে সিস্টেম এখনো ডেভেলপ হয়নি। তাহলে আমাদের কাছ থেকে এটা নিতে হবে, যেহেতু নিউ ইন্ডাস্ট্রি ইম্পোর্ট ওরিয়েন্টেড। আমরা কেন ঝুঁকির মুখে? যখন ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্ট করা হচ্ছে তখন তার কাস্টমস ডিউটি লোয়ার দেন দ্য র মেটেরিয়ালস। আমি যখন উৎপাদন করছি তখন আমার র মেটেরিয়ালস আনার জন্য ডিউটি ফ্রি থাকা উচিত, কিন্তু আমাকে হাই ডিউটি দিতে হচ্ছে। হাই ডিউটি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার কস্ট বেড়ে যাচ্ছে। অন্য কান্ট্রির যদি আমি তুলনা করি 30 থেকে 35% এক্সট্রা দাম পড়ে যাচ্ছে। বাংলাদেশে হাই ডিউটি, আপনি যদি দুই একটা এক্সাম্পল দেন, ধরেন আইসিইউ বেডের ক্ষেত্রে আপনারা কি র মেটেরিয়ালস প্রয়োজন হয় এবং সেটার ইম্পোর্ট ডিউটি কত? আইসিইউ বেড, সিসিইউ বেড, যে বেড সলিউশন আছে এখানে, তার 58% আমি লোকাল থেকে মিট আপ করি। আর বাকি যে 42% আমাকে ইম্পোর্ট করতে হয়, তার মধ্যে আমি স্পেসিফিক আপনাকে বলে দিচ্ছি যে কিছু ইলেকট্রিক ফাংশন থাকে, রিমোট কন্ট্রোল, কিছু মোটর, কিছু হুইল, এই জাতীয় জিনিসগুলো আমরা যতই বড় হই না কেন, যাই হই না কেন, যেখানে যে বিজনেস থাকে একটি ইম্পোর্ট কিন্তু গ্লোবালি থাকবে, এই সাপ্লাই চেইন গ্লোবালি থাকবেই। এখান থেকে 20 বছর পরেও থাকতে পারে, এটা দোষের কিছু না, এবং থাকতে হবে। এই জায়গায় যে ডিউটি স্ট্রাকচার, সেটা আমাদের জন্য মোটেই ভায়াবল নয়। এখন ডিউটি স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না কেন? কারণ আমার তো নীতি নাই, আমার তো পলিসি নাই, আমার তো ডোমেস্টিক প্রেফারেন্স অ্যাক্টিভ না, আমার রেগুলেটরি ফ্রেম অ্যাক্টিভ না। এটা কি ইম্পোর্টে কোনো সিন্ডিকেট যারা টু পাওয়ারফুল, যারা ধরেন যে কোনো নীতি হতে দেয় না, এরকমের কোনো বিষয় আছে? একটা ইন্ডাস্ট্রি যখন সম্পূর্ণ ইম্পোর্ট বেসিস কাজ করেছে তখন সিন্ডিকেট থাকবে, সেটি তো আমার কাছে আর বলার অপেক্ষা রাখে না, আপনি বুঝে যাচ্ছেন ডেফিনেটলি। এখানে
এখন সেখানে কি হচ্ছে, কয়েক ধরনের ম্যাল প্র্যাকটিস হচ্ছে। হোয়াট? একটি হচ্ছে যে এখানে আন্ডার ইনভয়েসিং একটু ফ্যাক্টর আছে, কমন প্র্যাকটিস। আরেকটি হচ্ছে যে যে পণ্যটার সঠিক আইডেন্টিফিকেশন নাই, সেই পণ্যটা এখানে এনে XY নামে বিক্রি করা হচ্ছে। সেখানে আমাদের এনফোর্সমেন্ট যে টিম আছে, অর্থাৎ আমাদের ড্রাগের যে কসমেটিক্স অ্যান্ড ড্রাগের অ্যাক্ট 2023 আওতায় তো এটা চলছে, এখানে এনফোর্সমেন্ট ফেল করছে। আচ্ছা, যদি পণ্যটার সঠিক সেবা পেতে হয় তাহলে আমাদেরকে স্পেসিফিক তার একটি ইউনিক ডিভাইস আইডেন্টিফিকেশন নাম্বার প্রয়োজন হবে, অর QR কোড প্রয়োজন হবে। এটি যদি আমরা স্ক্যান করে দেখতে চাই যে আমার রোগ নির্ণয় করার জন্যে যে ডিভাইসটি ব্যবহার হচ্ছে সেটি সঠিক কিনা। আমরা যত্রতত্র কিন্তু একটি কথা বলি, সেটি এরকম যে হেলথ সেক্টর ডেভেলপ করছে না, হেলথ সেক্টরের স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হচ্ছে। কিন্তু আমরা ডক্টর, নার্স, ইনফ্রাস্ট্রাকচার, অন্যান্য বিষয়গুলো যে জিনিসটা ডেভেলপ করেছে, ডিভাইসের ক্ষেত্রে সেই জিনিসটা ডেভেলপড হয়নি। কারণ হলো এইগুলোই। তো এই ডেভেলপমেন্ট দরকার, কারণ ডক্টর ডেভেলপ করার জন্য আপনার কাছে কি মনে হয়, ধরেন যে 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 তিনটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনটা পয়েন্ট বলেন যে এটা যদি করে তাহলে আপনার এই যে বাংলাদেশে মেডিকেল ডিভাইস ইকুইপমেন্ট এই সেক্টরটা গ্রো করবে, এখানে অনেক নতুন ইনভেস্টমেন্ট আসবে, এখানে এমপ্লয়মেন্ট হবে। তিনটা পয়েন্ট কি মনে হয় আপনার কাছে? তিনটা পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট, ডোমেস্টিক প্রেফারেন্স যে পলিসি আছে সেটি এই সেক্টরের জন্য উন্মুক্ত করা। দ্বিতীয়, মেডিকেল ডিভাইসের একটি পলিসি নির্ধারণ করা। তৃতীয়, যেটি ক্রয় প্রক্রিয়া আছে এই ক্রয় প্রক্রিয়ার জন্য ট্যাক্স সহ শুরু করে এখানে যে ক্রয় ব্যবস্থা আছে সেই জায়গায় ফাইন টিউনিং করা। আমি এটা দুটো ভাগ করব এখানে। একটি হলো ট্যাক্স, যখন আমি কোনো পণ্য র মেটেরিয়ালস হিসাবে আমদানি করব তখন আমাকে ডিউটি ফ্রি দিতে হবে যদি এটা প্রাইমারি র মেটেরিয়ালস হয়। র মেটেরিয়ালস তো দুটি মোটা দাগের ভাগ, একটি প্রাইমারি, একটি ইন্টারমিডিয়েট। আরেকটা, যখন আমি টেন্ডারে যাচ্ছি বা আমি গভর্নমেন্ট আমার কাছ থেকে যখন ক্রয় প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে তখন ওই পুরানো যে পলিসি আছে সেখান থেকে বের হয়ে এটা ক্রয় করার একটা ব্যবস্থা করতে হবে। তাহলে এই তিনটা পলিসি ধরলে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে। অ্যাট দ্য সেম টাইম যদি এটি না থাকে তাহলে আমরা যারা ইনভেস্ট করেছি, যেহেতু এটি কিন্তু একটি বড় হ্যাভি ইন্ডাস্ট্রি, এখানে ইনভেস্টমেন্ট অনেক বেশি থাকে, এই হ্যাভি ইন্ডাস্ট্রিকে যদি নতুন ইন্ডাস্ট্রিতে যদি কোনো এন্টারপ্রেনিয়ার আসতে চায় তাদের জন্য এটি দরকার, এটা ইনভেস্টরের জন্য দরকার, এফডিআর জন্য দরকার, সকল ক্ষেত্রে এটা দরকার। আদারওয়াইজ এটার কোনো পথ খুঁজে পাবে না, এটা পথ লস করবে। রাইট। এটার যে ম্যান পাওয়ার, আপনার যে লোক দরকার, তো এখানে কি একটু অন্য ধরনের স্কেল সেরকমের লোক দরকার, নাকি ধরেন যে গার্মেন্ট সেক্টর যেভাবে লোকজন গিয়ে ওখানে কাজ শুরু করে দেয়, করতে করতে শেখে, এরকমের বিষয়? নো, আসলে বিষয়টা তা নয়। এটি যেহেতু একটি টারশারি বা স্পেশাল সেক্টর, মানুষের হিউম্যান নিয়ে এটির কথা, হেলথ নিয়ে কথা, সেই ক্ষেত্রে এখানে অনেক বেশি পলিসি, প্রসিডিওর এবং রেগুলেশন থাকে। তো এই রেগুলেশনটা মেনটেন করার জন্যে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে। একটি হলো যে টেকনোলজি ট্রান্সফার, ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে এটা করতেই হবে। কোথা থেকে ট্রান্সফার হবে? এটা গ্লোবালি। আচ্ছা, গ্লোবালি সিস্টেম তো আমরা এখন বলছি তা গ্লোবাল ইজ এ ভিলেজ। সেটা তো সরকার করবে না, এটা আপনারা প্রাইভেট সেক্টরই করবে। প্রাইভেট, কিন্তু আমার বিডা আছে, বিডার কাছে তো ইনভেস্টমেন্ট পলিসিগুলো সব রয়েছে, এনবিআর এর কাছে আছে, ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে আছে, স্পেসিফিক ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির কাছে আছে, কমার্স মিনিস্ট্রির কাছে আছে। একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। এই কোঅর্ডিনেশনে আমরা সহ এবং যারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করছেন তারা সহ মিলে এটাকে এই জায়গায় নিতে হবে। আদারওয়াইজ এটাকে ওই জায়গাটায় ডেভেলপ করা সম্ভব হবে না। এই যে আপনারা স্থানীয় আপনার মতো এরকম মেডিকেল ডিভাইস বানায় বাংলাদেশে কেমন কোম্পানি হবে? 40-45টা ছোট বড় সব কিছু মিলে হবে, কিন্তু এখানে অনেক মুশকিল আছে। মুশকিল হলো যে কোনো উদ্যোক্তা
নিজে তৈরি করে মেড ইন চায়না লিখছে। আচ্ছা আচ্ছা, ইটস ট্রু। তাই? কারণ মেড ইন বাংলাদেশ কথাটা গ্রাহক বা কর্পোরেট ক্লায়েন্ট বা B2B বা B2C যখন সে বিজনেস করতে যাচ্ছে তখন সে গ্রাহকের বিশ্বস্ততা পাচ্ছে না। কেন? কারণ ও তো ভ্যালিডেশন নাই, ও তো পলিসি নাই, গভর্নমেন্ট তো রিকগনাইজেশন করেনি এখনো সেভাবে। সে কারণে এই ঘটনাটা ঘটছে। তো এই জায়গায় আমাদেরকে প্রেফারেন্স দিতে হবে সিরিয়াসলি। রাইট। তো আপনার ধরেন যেটা বলছিলেন যে আপনি 670-80 মিলিয়ন ডলারের মার্কেট এই মুহূর্তে 2600 মিলিয়ন হবে। তো এর মধ্যে ধরেন যে আপনারা এই যে স্থানীয় উদ্যোক্তারা কত পার্সেন্ট মিট করছেন? 10%? না, 15% মিট হচ্ছে। 15%? হ্যাঁ, কারণ আমরা প্রমিসকো আইসিইউ ফার্নিচার, আইসিইউ বেড সহ অনেকগুলো ফার্নিচার আছে। হসপিটাল থাকলে আমাদের যে ফার্নিচার আছে সেটা 10 থেকে 15টা ধরনের প্রোডাক্ট দরকার হবে। সো এটা 60% আমরা কভার করছি এবং আমরা এটা এক্সপোর্ট শুরু করেছি, এটা রেগুলেশনে চলে গিয়েছে। সো এটা ইউএস এফডিএ সার্টিফাইড একটি কোম্পানি। সো আমাদেরটা। সো দ্যাটস ওয়াই এই জায়গাটাই আমরা যে মিট আপটা করছি সেটি একটি বড় অংশ। তারপরে এখন আসলে কোন জিনিসগুলো দরকার, আমাদের রেসপিরেটরি কেয়ার, আমাদের হোম অ্যাপ্লায়েন্স যে প্রোডাক্টগুলো আছে, আমাদের ইমার্জেন্সি প্রোডাক্ট, আমাদের ফার্স্ট এইড। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন এখন ভূমিকম্প আমাদেরকে আতঙ্কিত করে তুলেছে। এরকম সময় আপনার ঘরে প্রয়োজনীয় কিছু ইমার্জেন্সি এবং হোম অ্যাপ্লায়েন্স কিছু প্রোডাক্ট থাকতেই হবে। কেন থাকতে হবে? কারণ ভূমিকম্পর একটি রেশ কিন্তু থাকে বডির মধ্যে। তখন অনেক সিনিয়র সিটিজেন বা যারা শিশু আছে তারা প্যানিক হয়ে যায় এবং তাদের হেলথ ইস্যু এসে যায়। সেগুলো ইনস্ট্যান্টলি যদি আপনার ঘরে থাকে তাহলে আপনি কি ধরনের প্রোডাক্ট? এটা ধরেন নেবুলাইজার, থার্মোমিটার, বিপি মেশিন, তার ফার্স্ট এইড বক্স, এরকম অনেক কিছু আছে, ওয়েট স্কেল, এরকম পালস অক্সিমিটার। এখন তো ঘরের মধ্যে মানুষ পেশেন্ট মনিটর রাখে। যদি সিনিয়র সিটিজেন থাকে তার আইসিইউ বেড আছে, তার পেশেন্ট মনিটর ঘরে রয়েছে, কারণ তার 5-6টা প্যারামিটার তারা দেখতে পাচ্ছে। তার বিপি দেখতে পাচ্ছে, তার ব্লাড প্রেশার দেখতে পাচ্ছে, তার ব্লাডের সার্কুলেশন দেখতে পাচ্ছে, সব বিষয়গুলো ঘরে বসে দেখতে পাচ্ছে এবং সেভাবে সে ডিজিজ প্রোফাইলটা অ্যানালাইসিস করে তার ব্যবস্থা গ্রহণ করছে। এই ধরনের বেড কি আপনারা তৈরি করছেন? হ্যাঁ, আমাদের তো এই ধরনের বেড আছে। আচ্ছা, মানে এই যে সব সলিউশন সহ আছে, মনিটর বাইরে থেকে মনিটর করছে সিনিয়র সিটিজেন, আমরা নিজেরাই মনিটর করছি এবং আমাদের সেটআপ আছে মনিটরগুলো করার জন্য। আমরা কিছু র মেটেরিয়ালস বাইরে থেকে নিয়ে আসছি এবং আমরা মাল্টি প্যারামিটার পেশেন্ট মনিটর আমরা তৈরি করছি এবং সেটি এফডিএ সার্টিফাইড। ওকে, তো মিস মৌসুমী ইসলাম, আমি একটু আপনার একটু পার্সোনাল বিষয়ে একটু জানতে চাই যে আপনি বাংলাদেশে তো ধরেন যে মহিলারা অনেক ক্ষেত্রে এমনিতেই পিছিয়ে আছে বিভিন্ন ইন্ডিকেটরে, হুইচ ইজ ধরেন যে আমরা দেখি ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে এই এ লেভেল, গ্রেড এ, এগুলো মেয়েরা বেশি পায়। বাট তারপরে টার্সিয়ারি লেভেলে আস্তে আস্তে বা জব মার্কেটে বা উদ্যোক্তা হিসেবে সব কিছুতে আমরা দেখি যে পিছিয়ে। এরকম একটা সিচুয়েশন, এরকম পরিবেশে আপনি আসলে কিভাবে উদ্যোক্তা হলেন এবং সেটা একটা স্পেশালাইজড এরিয়াতে আপনার কিভাবে, একটু গল্পটা শুনতে চাই। আসলে একজন নারী আমার মনে হয় গুড ম্যানেজার। আচ্ছা, একজন পুরুষের থেকে একজন নারী খুব ভালো ম্যানেজার। কেন মনে হয়? কেন মনে হয়? কারণ ওর অনেকগুলো এক্সপেন্সেস এবং টাইম, শুধু মানির কথা বলবো না, সে সঠিকভাবে টাইমটাকে ইউটিলাইজ করে। আচ্ছা, টাইম ইউটিলাইজ করে তার প্রোডাক্টিভিটি বেড়ে যায় এবং তার অনেক ধরনের খরচ থাকে না এবং সে অল্প জিনিস দিয়ে বড় ধরনের ম্যানেজ করতে পারে। এই ক্যাপাসিটি কিন্তু নারীদের মধ্যে আছে, শুধু বাংলাদেশে না, সব জায়গায়। সে কারণে আমি খুব গর্বের সাথে বলতে চাই যে নারীরা অনেক ভালো ম্যানেজার। এখন আমি কিভাবে আসলাম? আমি আসলে পড়াশোনা শেষ করে এখানে ফ্যামিলির মধ্যে দিয়ে আমার এখানে আসা। আমার এটা কি ফ্যামিলি বিজনেস ছিল? না, এটা ফ্যামিলি বিজনেস ছিল না, এখনো না। আমার ভাই বোনরা সবাই সরকারের বিভিন্ন জায়গায় সব বিসিএস অফিসার সবাই কাজ করেন।
আমি শুধু কাজ করি না, আমি বিজনেসে আছি। তো কিভাবে এই উদ্যোক্তা হইলেন কিভাবে? এটা আসলে কোনো পরিকল্পিত না, যেহেতু আমার ফ্যামিলি কিছুটা হেলথ এই বিষয়টার সাথে যুক্ত। যেমন আমার 2 মামা ডাক্তার, আমার 2 ভাই বোন ডাক্তার, তো ছোটবেলা থেকে এই জিনিসগুলো দেখেছি, সার্টেনলি চলে এসেছি। এসে দেখলাম যে এই সেক্টরে করার অনেক কিছু আছে, এবং ফাইনালি এটা ডিসিশন নিলাম যে আমি এটার ম্যানুফ্যাকচারিং এর দিকে আগাবো। কবে এই ডিসিশনটা, কোন সময়টাতে? এটা 2009 সালে। 9 সালে, আচ্ছা। হ্যাঁ, আমি 2000 সালে বিজনেস তারপরে শুরু করলেন কিভাবে? 9 ভাবলেন, তারপরে শুরুটা কিভাবে করলেন? টাকা পাইলেন কোথায়? টাকা তো প্রথমে আমি যখন 2000 সালে এসেছি তখন আমার ফ্যামিলি সাপোর্ট তো ছিল। এই বিজনেসটা ছোট বিজনেস। শুরুর বিনিয়োগটা কেমন ছিল আপনার? এটা শুরুর বিনিয়োগটা 25 লাখ 2000 সালে। সেটা দিয়ে আপনি কি করলেন? এটা আমার ফাদারের কাছ থেকে নেওয়া। সেটা দিয়ে প্রথম কি করলেন এই 25 লাখ টাকা নিয়ে? এটা আমি ইম্পোর্টই করেছি। আচ্ছা, ইম্পোর্ট করেছেন। এটা ইম্পোর্টই করেছি, কারণ তখন বিজনেস করার চিন্তা ভাবনা, বিজনেস করলাম, ইম্পোর্ট করে সেটি আমরা বাজারে বিক্রি করলাম। দেন আস্তে আস্তে আমার মনে হয়েছে যে আসলে এটা সম্পূর্ণ ইম্পোর্ট হতে পারে না, কারণ একটি সেক্টর 100% অন্যের ডিপেন্ডেন্সি নিয়ে কখনোই বাঁচতে পারে না। তাকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, না হলে কখনোই আমরা হেলথ এনশিওর করতে পারবো না। যদি একটি ডায়াগনস্টিক সঠিক হয় তাহলে অর্থনীতি সেভ হবে এবং অর্থনীতি ডেভেলপ করবে, মানুষের জীবনও সেভ হবে। মানুষের জীবন তো সেভ হবে, কারণ আমি সুস্থ থাকলে কাজে আসবো, আমি সুস্থ থাকলে আমার মেডিকেল এক্সপেন্স হবে না, এবং আমার সঠিক ডায়াগনস্টিক হলে আমার বেশি মেডিসিন খেতে হবে না। সো এইগুলো কিন্তু আমার সাথে যুক্ত। সো মেডিসিন ডক্টর তার বাহাইন্ডে কিন্তু মি। সো আমি যখন খুব সঠিক জিনিসটা দিব তখন মেডিকেল এক্সপেন্স কমে যাবে এবং আমি কাজে আসতে পারবো, আমার অর্থনীতি ডেভেলপ করবে। এই চিন্তা থেকে আপনি, হ্যাঁ, এই জায়গা থেকে আমি এখানে ম্যানুফ্যাকচারিং এসেছি। দেন প্রথমে এটাকে টোল ম্যানুফ্যাকচারিং, যে চায়নাকে বলেছে আচ্ছা তুমি আমার এটা, তুমি অরিজিনাল ম্যানুফ্যাকচারিং ওইএম করে দিতে পারো কিনা। এইভাবে 2-1টি করেছি, নিজেরা অ্যাসেম্বলিং করা শুরু করেছি। আচ্ছা ঠিক আছে, একটা লাইট খোলো, খুলে দেখো কি আছে। এটা খুলি, আমি খুলেছি, লাইট খুলেছি, খুলে দেখেছি যে আসলে এটা ফাংশনিং কিভাবে করে। আচ্ছা, এটা খোলার সময় ভেবেছি যে এটা আর কাজে লাগবে না, কারণ আমি নতুন করে জোড়া নাও দিতে পারি, এবং এর কারণ ওটি লাইটের 0 শ্যাডো থাকে, সেটা দিয়ে, এবং টেম্পারেচার বেশি থাকলে কারণ ডক্টর তো অবশ্য কাজটা করতে পারবে না। সো এখানে এই সিম্পল লাইটের মতন না, অনেক বিষয় আছে। সো এইরকম অভিজ্ঞতা সঞ্চয় করেছি, নিয়েছি, আমার টিম নিয়েছে, আমার টিমেরও অনেক বড় সাপোর্ট আছে। আমার কোম্পানিতে 25 বছর কাজ করে এরকম সাপোর্টে আমার কলিগরা আছে, এবং তারা কাজ করছে, তাদেরও অনেক বড় অবদান আছে এই প্রতিষ্ঠানের জন্য। কতজন এখন টোটাল আপনার কোম্পানিতে কাজ করে গ্রুপে? আমাদের তো আপনি প্রথমে যেটা বলছিলেন যে এটি আসলে কি ধরনের, এটা গার্মেন্টসের মতন কিনা, আসলে এটা সেরকম না, এবং ওই রকম ওয়ার্কার প্রয়োজন হয় না এখানে। ম্যাক্সিমাম সবার টেকনিক্যাল সাপোর্ট থাকতে হয়। তার মানে কিছু না কিছু, আমি যদি ইঞ্জিনিয়ার নাও হই, ব্যক্তিগতভাবে তো আমি ইঞ্জিনিয়ার না, আমি ডক্টরও না, বাট আমি এই ইন্ডাস্ট্রির ইঞ্জিনিয়ারিং এবং অন্য যে প্রোটোকল আছে তা আমি অনেকটাই জানি, কারণ আমি 25 বছর কাজ করছি, হয়তো আমি সার্টিফিকেট দেখাতে পাচ্ছি না। এরকম আমাদের অনেক এমপ্লয় আছে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ হয়েছে, যে একটি প্রোডাক্ট কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তাকে নিতে হবে এই জায়গাটায়, কারণ এটির ইনস্টলেশন, এটির মেনটেনেন্স, এটির রিপেয়ার, এটির আফটার সব ধরনের সার্ভিসটা দিতে হয়। আমরা বলি যে প্রোডাক্টের লাইফ টাইম, দ্যাট মিনস 10 ইয়ার্স পর্যন্ত সে এই প্রোডাক্টটা করতে পারবে, মানে ব্যবহার করতে পারবে। তারপরে এটি ব্যবহার না করাই ভালো, কারণ তার রিডিং আর ভালো দিবে না। প্রোডাক্টের নেচার বুঝে এটা করা উচিত, কিন্তু আমরা কিন্তু ওই জায়গাটা এখনো যেতে পারিনি। আপনি কি উদ্যোক্তা হিসেবে নিজেকে সফল মনে করেন? অবশ্যই। কেন? কারণ আমি বাংলাদেশে একটি আনটাচড ইন্ডাস্ট্রি, যেটা ইম্পোর্ট হতো 100%, সেটাকে আমি একটা ফুটিং রেখেছি, আমার পা রেখেছি, একেবারে ভার্জিন একটি
ইন্ডাস্ট্রি, সে জায়গায় আমি এটি কাজ করেছি এবং সেখানে কাজ করছি এবং আমি এক্সপোর্ট করছি, বাংলাদেশের চাহিদা মেটানোর একটি অংশে কাজ করছি। আমি সফলতা তো এটা তো আমি খুব আনন্দের সাথে অবশ্যই সফল, সেটা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। এক্সপোর্ট করছেন কোথায়? এক্সপোর্ট করছি আমি নেপালে, আচ্ছা, আর ইউএসএ। কি ধরনের প্রোডাক্ট? মনিটর, নেবুলাইজার, বেড এবং বেডের সাথে অনেক কিছু আছে, যেমন ইমার্জেন্সি ট্রলি আছে, স্ট্রেচার ট্রলি আছে, তারপরে হুইল চেয়ার আছে, তারপরে ফুড ওভারটেড ট্রলি আছে, তারপরে বেডসাইড লকার আছে, অনেক প্রোডাক্ট, অনেক ধরনের প্রোডাক্ট। একটি হসপিটালে অনেক কিছুই প্রয়োজন হয় আর কি। আমাদের গ্লাভস আছে, আমি গ্লাভসের উদাহরণটা দিতে পারি। আমি একজন গ্লাভস ম্যানুফ্যাকচারার। আমার গ্লাভসের কিছু অংশ আনতে হয় মালয়েশিয়া থেকে। আপনি জানেন যে এটা দুটো ধরনের র মেটেরিয়ালস প্রয়োজন হয়, একটি হলো ল্যাটেক্স, আরেকটি হলো কিছু অন্য ধরনের রাবার টাইপের, কিন্তু আমরা ল্যাটেক্সটাকে পছন্দ করি আমাদের কোম্পানি, সেটা আমাকে মালয়েশিয়া থেকে আনতে হয়। এক ধরনের বিশেষ পেপার ব্যবহার করতে হয় প্যাকিং এর জন্য, সেটা আমাকে সিঙ্গাপুর থেকে আনতে হয়। আমি এই পেপার আনার জন্য 52% ডিউটি দেই। আচ্ছা, যেটি বাংলাদেশে ফিনিশ প্রোডাক্ট আসে এবং পাওয়া যায় আমার কাছ থেকে। আমারটা পরে 60 টাকা, ও বিক্রি করে 15 টাকা 16 টাকা। এখন বলেন আমি এটা কিভাবে চালাবো? এখানেই তো আসলে সরকারের পলিসির ব্যাপার, এগুলো দেখতে হবে যে কিভাবে আসলে পলিসি নিয়ে ইম্পোর্টের প্রটোকল এনফোর্সমেন্ট সঠিক হবে, যেটা লোকালি করতে পারে সেটা কেন ইম্পোর্ট হবে এবং সেটা কম ডিউটি থাকবে, এবং সেটা কেন অন্যভাবে আসবে? কারণ ওরা তো আপনারা এগুলো নিয়ে সরকারের সঙ্গে, এনবিআর এর সঙ্গে কথা বলেন না? হ্যাঁ, এনবিআর এর সঙ্গে তো কথা বলি সব জায়গায়। তো তারাই তো পলিসি মেকার, তো তারা এটা কেন করছে না? না, কথা তো বলি। আমি যখন এটাকে 17-18 সালে প্রথমে আমি ডোমেস্টিক প্রেফারেন্স চাওয়ার জন্য এনবিআর এর সঙ্গে যোগাযোগ করি। এনবিআর 6 মাস পরে আমাকে একটা রিপ্লাই দিয়ে বলল যে আমার সঙ্গে এসে দেখা করার জন্য, মানে দেখা করার জন্য দিল এবং চিঠি দিল যে ইউ আর নট এ ইন্ডাস্ট্রি অ্যাট অল, সো আই এম সরি, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারছি না। তার মানে আমাদের ন্যাশনাল ইন্ডাস্ট্রির পলিসির মধ্যে মেডিকেল ডিভাইস বাংলাদেশে উৎপাদন হয় সেরকম কোনো প্রসিডিওরই নাই। দেন ওয়ার্ক করা শুরু করলাম এবং 2022 সালে একেবারে সিঙ্গেল হ্যান্ডেড বিডা ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি মিলে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি থেকে ন্যাশনাল পলিসির মধ্যে 2022 সালে এটি একটি ইন্ডাস্ট্রি হিসাবে স্বীকৃতি পেল এবং সেখানেও প্রমিসকো অনেক কাজ করেছে একেবারে এ করে। হ্যাঁ, এটা দেখেছি আমরা বিভিন্ন সময়ে। হ্যাঁ, তো এখন দরকার আমাদের একটি ডিভাইস পলিসি এবং ডোমেস্টিক প্রেফারেন্স ট্যাক্স স্ট্রাকচার পলিসি করলে সেটার মধ্যেই তো এগুলো সবই চলে আসবে, সবকিছু রয়ে যাবে। তবে বিডা কিন্তু একটি উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে, ওকে, এবং আমরা দুটো মিটিংও করেছি এবং বিডা থেকে ভিজিটও হয়েছে আমাদের ফ্যাক্টরি এবং আমার পক্ষ থেকে আমি আমার যতটুকু অনেক সময় দিয়ে ওনাদের পলিসির ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছি এবং ফুল একটা কনসালটেন্সি আমি ওখানে দিয়েছি। ফ্যান্টাস্টিক। মিস মৌসুমী ইসলাম, আপনার আলোচনা আমরা শেষের দিকে। আপনাকে যদি বলি যে আপনি এই যে 25 বছরের আপনার যে ব্যবসার যে জার্নি, আপনি এখানে কি ধরনের প্রবলেম ফেস করেছেন? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকবে, কিন্তু চ্যালেঞ্জটাকে আমি এনজয় করতে পছন্দ করি। তবে চ্যালেঞ্জ মানে যদি কোনো ম্যাল প্র্যাকটিস হয় সেটি আমি পছন্দ করি না, এনজয়ও করি না, বরং সেটা কিভাবে উপরে ফেলা যায় সে ব্যবস্থাটা করি। আপনি তো সরকারের সঙ্গেও, যেহেতু হেলথ কেয়ারে আছেন, বাংলাদেশে হেলথ কেয়ারে সরকারেরও একটা হিউজ আপনার উপস্থিতি আছে, তো সেখানে আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন? চ্যালেঞ্জ ফেস করি যেটা টেন্ডার প্রক্রিয়া রয়েছে, সেখানে আমরা যারা ইন্ডাস্ট্রি, আমরা যারা ম্যানুফ্যাকচারিং করছে, এই জায়গাটার জন্যে ধরেন পিপিআর এ বলা আছে যে ইউএসএফডিএ সার্টিফাইড হতে হবে। আমি যখন লোকাল ম্যানুফ্যাকচারিং, তখন আমি কিন্তু গ্রেড এ
ক্যাটাগরিতে, এখানে কতগুলো গ্রেড থাকে। তো অ্যাজ এ ইন্ডাস্ট্রি হিসেবে আমি গ্রেড এ, আমার অটোমেটিক আমি ওই ক্যাটাগরিতে চলে গেলাম। ওকে, কিন্তু সেই জায়গায় গভর্নমেন্টের পলিসি না থাকার কারণে যারা পারচেস দেখেন তারা এই ঝুঁকিটা নেন না যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা আমার উচিত, কাগজ কলমে রয়ে যায়। এখানে একটা বড় বৈষম্য থাকে, সে কারণে আমাদের উৎপাদন যে টার্গেট এবং ক্যাপাসিটি সেটি আমরা বাংলাদেশ সরকারের কাছে বিক্রি করতে পারি না। আমি কয়েকবার হেলথ মিনিস্ট্রিতে যোগাযোগ করেছি যে আমার পণ্য ওল্ড পদ্ধতিতে, মানে ওল্ড পদ্ধতিতে যে মানে ক্রয় প্রক্রিয়া আছে সেটি না করে এটি ডেটা ড্রাইভিং এর মধ্য দিয়ে, তার মানে একটি প্রোডাক্ট কি দিতে পারে এরকম ভাবে সিস্টেম থাকা উচিত, যেটা গ্লোবালি যে প্র্যাকটিসটা হচ্ছে। যদি প্রোডাক্ট ডিমান্ড ফুলফিল করতে পারে তাহলে ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে এই সমস্ত ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া এবং উঠিয়ে দেওয়া। রাইট, এটা আপনি তো ওভারঅল ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জের কথা বললেন। আমি পার্টিকুলারলি আপনার নিজের অভিজ্ঞতা, যে ধরেন যে আরেকটু স্পেসিফিক যদি বলি, ধরেন যে আপনি দেশে বিদেশে ট্রাভেল করেন, আপনি ফ্যাক্টরিতে ভিজিট করতে হয়, আপনার বিভিন্ন গভর্নমেন্ট অফিস বা অন্যান্য অফিস আদালতে দৌড়াইতে হয়, কাজ করতে হয়। সো আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে আপনি মহিলা বা মহিলা উদ্যোক্তা হিসেবে আপনার এডিশনাল কোনো চ্যালেঞ্জ আপনি ফেস করেন? এটা একটু ফানি, তবুও আপনাকে আমি শেয়ার করি। লাইক ধরেন আমি যে কোনো একটি মিনিস্ট্রিতে গেলাম, আমার সেক্রেটারি সাহেবের সঙ্গে হয়তো কাজ রয়েছে, তো আমি অ্যাজ এ ফিমেল হিসেবে বাংলাদেশের কনসেপ্ট ওই অফিসের এ টু জেড হয়তো মনে করবে যে একজন ফিমেল এসেছে, একজন নারী এসেছে XYZ কোনো অফিসারের সঙ্গে দেখা করতে। কিন্তু যদি একই সময় আরেকজন পুরুষ উদ্যোক্তা এসে প্রতিদিনই উনি 5 ঘন্টা বসে ওই অফিসের প্রয়োজনীয় কাজ মেটাতে চান, তাহলে ওই পুরুষ উদ্যোক্তাকে বলা হচ্ছে যে অমুক প্রতিষ্ঠানের এমডি এসেছে। আর আমরা যখন নারীরা যাই তখন একটা মেয়ে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসলে অনেক পরিবর্তন হয়েছে। তো এটা ফানি বিষয় আর কি, এটা ধরার এটা ওই জাতীয় না, তবে এইটা আস্তে আস্তে হয়তো বা চেঞ্জ হবে। কখনো বলেনি যে আপনি তো ধরেন যে একটা স্পেশালাইজ সেক্টরে, কখনো এই যে এইসব কাজ করতে গিয়ে বা কন্ট্রাক্টে আপনি বিডিং করতে গিয়ে যে মহিলা আপনি কি কাজ করবেন, এগুলো আপনারা পারবেন না, বুঝবেন না, এই ধরনের কিছু কখনো কি ফেস করেছেন? এটা তো প্রথম হয়েছে যে আসলে আমাকে তো একজন বলেছিল যে আপনি তো আমার নাতনির বয়সে কি ব্যবসা করবেন আপনি, এরকম তো অনেক বিষয় থাকে। মেয়েদের তো আমরা ব্যবসা হিসাবে ভাবার আগে তাকে নারী হিসাবে কনসিডার করি। সো এটি একটি বড় নেগেটিভ সাইড আমাদের দেশে। এটার একটা বড় পরিবর্তন এসেছে, কারণ এখন কিন্তু ফার্স্ট জেনারেশনের পরে সেকেন্ড জেনারেশন এসেছে, থার্ড জেনারেশন এসেছে। সো নারীকে কিন্তু এখন শুধু নারী হিসেবে কনসিডার করা হচ্ছে না। অনেকেই বিজনেস করছে, আপনি সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক মানে ই-কমার্স, এফ-কমার্স, এগুলোতে তো অনেক মেয়েরা মহিলারা করছেন। ওটা এক ধরনের বিজনেস আছে। আর আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল এবং মানে বড় ফ্রেমে বিজনেস করি, এটা আরেকটা প্রতিযোগিতার জায়গা, আরেকটা অন্যভাবে জায়গা। এখানে আসলে ওরকম ছোটখাটো ইস্যু হয় না, কারণ এটা তো একটা ভারী ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রি। আপনি বাংলাদেশে মেয়েরা যারা ব্যবসা করতে চায়, উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য আপনার কি মেসেজ, যে কি করতে হবে, কি করলে সফলতা আসবে? খুব সংক্ষেপে। সঠিক পরিকল্পনা। আমরা পরিকল্পনা করতে পছন্দ করি না, পরিকল্পনা ছাড়া কোনো কাজে হাত না দেওয়া। আচ্ছা, এটা প্রথম। এবং টাইম ম্যানেজ করা, টাইম নষ্ট না করা। এই দুটো হলে ফাইন্যান্স পলিসি অটো হয়ে যাবে। আচ্ছা, ফাইন্যান্স কোনো বড় সমস্যা না। ফাইন্যান্স পলিসি অটোমেটিক সিস্টেমে চলে আসবে যদি আপনার অ্যাকশন প্ল্যান ঠিক থাকে, সঠিক পরিকল্পনা খুবই দরকার, যে আমি কাজটি করতে চাচ্ছি এটি কতটুকু ভায়াবল। আর সঠিক পরিকল্পনা করার সময় আমরা রিসোর্স সোর্সিং কোনো কিছুই পরিকল্পনা না করে হুট করে একটা কিছু করে একটি বড় ধরনের লস করে বসি। আপনার ইন্ডাস্ট্রি কি এটা এক্সপ্যান্ড করছেন? সামনে কোনো নতুন বিনিয়োগ, নতুন ইকুইপমেন্ট, ডিভাইস আপনি বানাবেন, সেরকমের কোনো পরিকল্পনা?
দেখেন এটা তো এআই যুগ, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছি। তো যখন আমি ডিভাইস নিয়ে কাজ করব, তখন ডিভাইসটাকে ভালো সার্ভিস দেওয়ার জন্যে, ডিভাইসটাকে সঠিক মেনটেন করার জন্যে আমরা যেটা করতে চাই সেটি হলো যে প্রোঅ্যাক্টিভ ডিটেকটিভ করব যে এ কোনভাবে কাজ করতে পারবে, কোথায় তার প্রবলেম। এই জায়গায় আমাদের একটি পরিকল্পনা চলছে যে আমরা এআই সিস্টেমে এই জায়গাটা যেতে চাই। তার মানে আমরা একটা অ্যাডভান্সে যাচ্ছি এই জায়গাটা। তার মানে এআই আপনার এখানেও তো কিছু বিনিয়োগ করতে হবে। এটা তো বিনিয়োগ করতে হবে, কারণ এটা একটি বড় সেক্টর, এটি রিয়েলি একটি বড় সেক্টর এবং খুবই পটেনশিয়াল একটি সেক্টর। এখানে যত বেশি ফাইন টিউনিং করা যাবে তত দেশ উপরে উঠবে অর্থনীতিতে এবং সব দিক থেকে। আপনার গ্রুপে কত লোক কাজ করে টোটাল? আমাদের সবকিছু মিলায় এখন হেলথ সেক্টরে প্রায় 400 মতো লোক কাজ করে, কারণ এখানে তো ওই জাতীয় লেবারের প্রয়োজন হয় না, এটা স্পেশালাইজড। রাইট। সো মৌসুমী ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডেকে আমার সেক্টর সম্পর্কে কিছু বলার জন্য। থ্যাংক ইউ ফর জয়নিং আস। দর্শক, আমরা আলোচনা করলাম মিস মৌসুমী ইসলামের সঙ্গে মেডিকেল ডিভাইস ইকুইপমেন্ট এবং তার আসলে একজন সফল উদ্যোক্তা হিসেবে যে এই পর্যন্ত আসা, তো সেগুলোরও আমরা কিছু তার থেকে জানলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।